গণতন্ত্রের যারা রাজনীতি করেন, বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতে দীর্ঘদিন থেকে জামাত ইসলামী সবচেয়ে পুরাতন দল হিসেবে গণতন্ত্রের রাজনীতি করে আসতেছে। জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয়? কখনোই কোনো দিনই সম্ভব নয়। কেন? প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে, আমি দু একটা পয়েন্ট বলে দিই। তো আপনি বলবেন যে না, আপনারা শুধু হতাশার কথাই বলেন, তাহলে কাজের কথাও বলবো। শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শিরক, এই বলে আপনাকে নিরাশ করে দেবো সেটা না। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাল্লাহ। তো প্রথমত কেন সম্ভব নয়, দুটো পয়েন্টে আমি আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে কাল্ট ফিগার। একজন ব্যক্তিকে ক্যারিশমাটিক লিডারশিপ মেনে তার অধীনে জোয়ার তৈরি করা। ক্যারিশমাটিক লিডারশিপ ছাড়া পৃথিবীতে শুধু গণতান্ত্রিক রাজনীতি নয়, কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি। কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি। তো ক্যারিশমাটিক লিডারশিপ যার কাল্ট ফিগার, আপনারা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন তারা বলেন, তাহলে আওয়ামী লীগের জন্য কাল্ট ফিগার শেখ মুজিবুর রহমান। তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে, তাকে মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে, তার আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা জাগরিত করে তার নামে রাজনীতি করা, নির্দিষ্ট কাল্ট ফিগারের তৈরি করে তার অধীনে রাজনীতি করা। যারা বিএনপি রাজনীতি করে তাদের জন্য কাল্ট ফিগার শুধু একটা নয়, দুইটা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট, এবং বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদের অতীতে চলে যাওয়া যারা রাজনীতিবিদ ছিলেন তাদের সকলের কোনো অকল্যাণ থাকলে আল্লাহ সেটি ক্ষমা করুক এবং তাদেরকে জান্নাতবাসী করুক। তাদের বিষয়ে আমরা কল্যাণের ধারণা রাখি। তো তাদের দুইটা কাল্ট ফিগার, ফলত এই দুইটাকে তাকদিস করার মাধ্যমে তারা তাদের রাজনীতি পরিচালনা করে। এই জায়গায় অন্য ইসলামী দলের তো সমস্যা আছে। জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো, এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। কেন এখানে ক্যাডার ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয়। কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই। এটা একটা ভালো দিক, কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু একজন লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ। আপনি যে কোনো বিপ্লব খানের দিকে দেখেন অথবা ইরানের আয়াতুল্লাহ আল খামেনির দিকে দেখেন, যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয়। এই জুলাইয়ের যে যেটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাই একক কোনো নেতা ছিল না। যদি একক নেতা থাকতো এবং একক আদর্শে অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত, এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না। যেমন আহমদ আশ-শারাকি নির্বাচন দিচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকারই 5 বছর 6 বছর দেশ পরিচালনা করতেছে। কেন? এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে, ঠিক আছে, তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে। তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো কাল্ট ফিগার নাই, আবার তারা শত মত আর দলে বিভক্ত, কত ফতোয়া তার হিসাব নাই। এর কাছে ও বিভ্রান্ত, ওর কাছে ও ভ্রান্ত, ওর কাছে ও বেদাতি, ওর কাছে ও শিরক। এগুলোর মধ্যে অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবেই, থাকবে না তা নয়। কিন্তু আমি সরাসরি আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি না। আজকে বিশ্লেষণ করছি জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে একটা বিশ্লেষণ করতেছি। দ্বিতীয় যেটি বড় বাধা যারা ইসলামের নামে রাজনীতি করছে, তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম? যে আপনাদের কোনো কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়, ঠিক আছে। জামাত ইসলামের নিজের ফ্রেমের কারণে সম্ভব নয়। আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মাযহাব, মতবাদ, আদর্শে একজনের কাছে আরেকজন কাফের, আরেকজনের কাছে আরেকজন শিরক, মুশরিক। ফলত এখানে কেউ একক নেতৃত্বের অধীনে এসে একত্রিত হবে সেটার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। আর ওই পসিবিলিটি যদি না থাকে কোনোদিন আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এটা জাস্ট ফুল স্টপ, নোট ডাউন করে রাখবেন। যারাই আপনার ইসলামের নামে রাজনীতি করতেছেন, গণতান্ত্রিক করেন, অগণতান্ত্রিক করেন। 2 নাম্বার ডিপ স্টেট, যেটা আপনারা খুব ভালোভাবে এই 2026-এর ইলেকশনের পরে দেখলেন যে
কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্যটা, যে কারচুপি মানে দিনের বেলায় গিয়ে ভোট কেন্দ্র দখল করা, ঠিক আছে, ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা, এটা হয়নি। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ফলাফল ঘোষণা, ইঞ্জিনিয়ারিং। তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয়। ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র। ছায়া রাষ্ট্র যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন সাকসেসফুলি কাজ করতে পারেন, কেন বাংলাদেশের যে ডিপ স্টেট এটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি। প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে, আমেরিকারও ডিপ স্টেট আছে। তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না। যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের 16 কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয়। এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন। কেন বলেছি এটা? কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব 16 কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু না। ডিপ স্টেট মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে, বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে, ঠিক আছে। এক কথা স্থায়ীভাবে যারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের, সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতা আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম, আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই?